বিয়ের ১ মাসও হয়নি আর তার মধ্যে এক ভোরবেলা শাশুড়িমা আমার রুমে ঢুকে আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল সে নাকি আমার ওয়াশিং মেশিনটা বিক্রি করে দিয়েছে। কারণ ওই জিনিস নাকি অনেক বেশি বিদ্যুৎ খরচ করে। তারপরে একদম স্বাভাবিক গলায় বলল এখন থেকে হাতে কাপড় চোপড় ধোয়া হবে। আর আমার স্বামী সে শুধু বলেছিল মায়ের কথা শোনো। ভোর ৫টায় ঘুমের ভেতরে হঠাৎ অনুভব করলাম কেউ আমার পায়ে হাত দিয়েছে। আদো আদো ঘুম চোখ খুলতেই দেখি শাশুড়ি মা আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। ওঠো নীরা, ৫টা বাজে। অনেক কাপড় একসাথে জমা হয়ে আছে। আমি তখনও পুরোপুরি জেগে উঠতে পারিনি। শরীরটা ভীষণ ক্লান্ত। আগের দিনে সারাদিন অনেক বেশি রান্নাবাড়া করা হয়েছে। আত্মীয় স্বজনদের আপ্যায়ন করতে করতে হাত পা যেন ভেঙে যাচ্ছিল। রাফিল কয়েকজন আত্মীয় গ্রাম থেকে এসেছিল। নতুন বউ বলে সব দায়িত্ব আমার কাঁধে পড়েছিল। আমি চোখ না খুলে আস্তে আস্তে বললাম আচ্ছা আম্মু, একটু পরে আমি ঘুম থেকে উঠছি। আর সমস্ত কাপড় আমি ওয়াশিং মেশিনে ধুতে দিয়ে দিব। কথাটা শেষ না করতে উনি আচমকা আমার গায়ে থেকে চাদর টেনে সরিয়ে দিলেন। কিসের ওয়াশিং মেশিন? ওটা তো আমি বিক্রি করে দিয়েছি। আমি ধর্মর করে উঠে বসলাম। কি বিক্রি করে দিয়েছেন মানে? আমার গলা কেঁপে উঠছিল। ওয়াশিং মেশিনটা আমার বাবাই কিনে দিয়েছিল। বিয়ের সময় কত খুঁজে কত পছন্দ করে এনেছিলেন। আমার বাবা বলেছিলেন মেয়েটা যেন কষ্ট না পায়। একটা ভালো ব্র্যান্ডের মেশিন ছিল, কাপড় ধোয়া শুকানোও হতো। এখনও প্লাস্টিকের স্টিকারটা পুরোপুরি খোলা হয়নি আর সেটাই বিক্রি করে দিয়েছেন। আমি অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলাম। শাশুড়ি ঠোঁট বাঁকিয়ে বললেন তোমাদের এই জেনারেশন শুধু আরাম চেনে। আমাদের সময় এসব ছিল, হাতে সব করেছি, তবু সংসার চালিয়েছি, ছেলে মেয়ে মানুষ করেছি। আমি হতভম্ব হয়ে বললাম কিন্তু আম্মু ওটা তো একদম নতুন ছিল। উনি গর্বের মতো করে বললেন নতুন আছিল বলেই তো ভালো দাম পেয়েছি। পাশের বাসার এক লোক ৫,০০০ টাকা নিয়ে গিয়েছে। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ৫,০০০ টাকা? আম্মু ওই মেশিনের দাম ছিল ৪০,০০০ টাকা। উনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং আরও শক্ত গলায় বললেন এই জন্যই তো বলি তোমরা সংসার বোঝো না, টাকা জমাইতে জানো না, শুধু খরচ করতেই জানো। এত বিদ্যুৎ খরচ হয় একটা জিনিসে, এখন থেকে হাতে কাপড় চোপড় ধোবা, শরীরও ভালো থাকবে। আমার মাথার ভিতরে তখন ঝাঁঝা করছিল। মানে আমার জিনিসটা, আমার বাবার দেওয়া জিনিসটা আমাকে না বলে উনি বিক্রি করে দিয়েছে। আমি শেষ চেষ্টা করলাম আম্মু প্লিজ ফিরিয়ে আনেন। আমি হাতে কাপড় ধুতে পারবো না, সারাদিন সংসারের কাজ তো করি। উনি আমার কথা শেষ হতে দিলেন না। আমরা কোন কাজটা করি নাই? ভোর ৫টায় উঠতাম, রান্না করতাম, কাপড় ধুতাম। এখনকার মেয়েদের একটু কষ্ট হলেই সমস্যা। আমি চুপ হয়ে গেলাম, কারণ বুঝে গিয়েছি উনি আমাকে বুঝতেই আসেনি, উনি আমাকে শিখাতে এসেছেন। এই বাড়িতে আমার কোনো আরামের অধিকার নেই। আমি তখন রাফিলের দিকে তাকালাম। মনে মনে আশা করছিলাম অন্তত সে একটা কথাও যে বলে, ও কোনো একটা কিছু বলুক। কারণ এই বাসায় শাশুড়িকে এনে রাখার সিদ্ধান্তটা ওরই ছিল। বিয়ের পরে বলেছিল মা একা থাকে, আমাদের সাথেই থাকুক। আমি বিন্দুমাত্র আপত্তি করিনি। কিন্তু সেদিন রাফি চোখ পুরো খুলল না, শুধু বিরক্ত গলায় বলল মা তো ভুল কিছু বলে নাই। এত আরামে দরকার কি? মায়ের কথা শোনো নীরা, এখন একটু শান্তিতে আমাকে ঘুমাতে দাও। এক মুহূর্তে মনে হলো বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে মাথা নেড়ে বললাম আচ্ছা। সেই দিন আমি কোনো ঝগড়া করিনি, কোনো চিৎকার করিনি, কোনো কান্নাও করিনি। চুপচাপ উঠে কাপড় ধুয়েছিলাম। ঠান্ডা পানিতে হাত যেন কুঁচকে যাচ্ছিল, আঙ্গুল ব্যথা করেছিল, তবুও একটা শব্দ করিনি। তারপর রান্নাঘরে গিয়ে নাস্তা বানালাম। রাফিলকে অফিসে পাঠালাম। সকালের দিকে শাশুড়ি তার বোনের বাসায় চলে গেলেন। যাওয়ার আগে রাফিল বলে গেলেন অফিস শেষ করে যেন তাকে নিয়ে আসি। ওরা দুজনে ভেবেছিল আজকের পর থেকে আমি বদলে যাব, ওদের নিয়মে চলতে শিখে যাব। হয়তো ভেবেছিল নতুন বউকে শুরুতেই কন্ট্রোলে এনে ফেলেছি। আমি শুধু শান্ত ছিলাম, অস্বাভাবিক রকমের শান্ত। দুপুরের দিকে যখন ওরা দুজন একসাথে বাসায় ফিরল, তখন দরজা খুলে রাফিল হাত থেকে মোবাইল পড়ে গেল আর শাশুড়ি একদম চিৎকার করে উঠলেন নীরা তুই কি করছিস এসব? সেই দিন প্রথমবার ওরা বুঝেছিল চুপ করে থাকা মানুষগুলো সব সময় দুর্বল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না, ইতালি থেকে বলছি। কি অবস্থা আমার আপুরা, কেমন আছেন? তো এটা ছিল গল্পের প্রথম পর্ব। বাকি পর্বগুলো ধীরে ধীরে আমি আপলোড করব। তো গল্পটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশেই যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।